This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। TV9 বাংলায় স্বাগত। বিকেল ৫টা ৫৭ মানে সময় হটস্পটে ৩০ ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু ৩০ ঘন্টা পরেও আচার্য সদনের ঠিক উল্টো দিকে মানে এসএসসি ভবনের উল্টো দিকের ছবিটা কি পাল্টেছে? না, ছবিটা পাল্টায়নি, বরং প্রতিবাদ আন্দোলন আরো জোরালো হচ্ছে, আরো দৃঢ় হচ্ছে। এই যারা প্রতিবাদ আন্দোলন করছে তারা কি বলছেন? তারা বলছেন তাদের একটাই দাবি, অযোগ্যদের তালিকা না হয় প্রকাশ করে দেওয়া হোক বা যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে প্রকাশ করা হোক। না, তাদের এই আন্দোলনে বা তাদের এই দাবিতে এখনো পর্যন্ত কোনো সাড়া দেওয়া হয়নি। তবে এখনো পর্যন্ত একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরতে চাই। ডিআই অফিসগুলোতে মানে স্কুল শিক্ষার যে ডিআই অফিস রয়েছে সেখানে ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অযোগ্য চিহ্নিত নন এমন তালিকা পৌঁছে গিয়েছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে তারা যাতে চাকরি করে, তারা যাতে স্কুলে যায় এবং তাদের যাতে বেতন দেওয়া হয়, এটা হচ্ছে আপডেট। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই তাদের কাছে যাব, কারণ যারা এখানে ৩০ ঘন্টা আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এই তালিকাটা তাদের হাতে দেওয়ার জন্য বা জনসমক্ষে আসার জন্য তাদের হাতে না দিয়ে সরাসরি ডিআই অফিসে কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর তো খুঁজতেই হবে। তবে আজ সকাল থেকে বিভিন্ন মুহূর্তের ছবি ধরা পড়লো, যে ছবিগুলো বারবার প্রশ্ন তুলছে যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সমাজ আজ এমন কোন জায়গায় গিয়ে দাঁড়ালো যে তাদেরকে রাস্তায় দাঁড়াতে হলো। শুনুন তাদের একের পর এক প্রশ্ন, তাদের একের পর এক উত্তর শুনুন। আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। সুপ্রিম কোর্টের রায় একমাত্র যারা যোগ্য অর্থাৎ নন টেন্টেড তারা স্কুলে যেতে পারবে, আর যারা অযোগ্য যেতে পারবে না। তাহলে যোগ্য অযোগ্য আমি যদি নিজেই না জানি কে, তো তাহলে স্কুলে কারা যাবে? আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য সেটা দেওয়া আছে। অর্থাৎ আমরা আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। তোমরা আমাদেরকে ইচ্ছা করে ডুবিয়েছো, ইচ্ছা করে রাস্তায় নামিয়েছো, আমাদেরকে তুলতে তো তোমাদেরই হবে। আমরা তো বুঝতেই পারছি না কারা যোগ্য কারা অযোগ্য, সেই লিস্টে তো উনি দিয়ে দিতেই পারেন। সেই জন্য তো আমরা গরমের মধ্যে বসে আছি। কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন। দুর্নীতি যদি না হতো তাহলে তো যারা কেস করেছে তারা কেস করতে পারতো না, তাই না? তাহলে এখন কারণ উস্কানিতে আমরা যাচ্ছি না। টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। সরকার তাহলে সেটা বলতে হবে তো যে কে কে স্কুলে যাবে আর কে যাবে না। তারা যদি আলাদা করে লিস্ট না দিতে চান, এটা তো পরিষ্কার করুন কারা টেন্টেড, তাদেরকে কেন টার্মিনেট করা হচ্ছে না। স্কুল থেকে টার্মিনেশন লেটারটা যদি পাঠানো হয়, আমরা পরিষ্কার হই যে আমরা যোগ্য। আমাদের যারা যোগ্য তাদেরকে তো ডিসেম্বর পর্যন্ত কাজ করতে বলেছে। যারা অযোগ্য তারা তো চিহ্নিত, তাদেরকে ওদের টার্মিনেশন লেটার দিই। এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়। আমার চাকরি, আমার স্যালারি, আমার সম্মান তাদেরকেই ফেরাতে হবে, যারা চুরি করেছে, যারা দুর্নীতি করেছে। কোনো তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। কারা যোগ্য? আমার স্কুলে যদি আনটেন্টেড থাকে, তার সাথে সেও স্কুলে গেল, আমিও স্কুলে গেলাম, তাহলে যোগ্যতার কোন মাপকাঠিতে আপনি মাপবেন? তাহলে সেই মাপকাঠি মাপার জন্য তো আপনাকে লিস্ট দিতে হবে। তাহলে প্রকাশ করা সম্ভব নয়। তাহলে কি মুখ দেখাতে এমএ ফাইল করেছিলেন? আমাদেরকে হিউমিলিয়েশনটা দেওয়া যায় না স্যার। আমরা মরে গেছি, আর বেঁচে নেই, আমাদের শুধু শরীরটা আছে। গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন, আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। ওনার কথা আর কাজের মধ্যে যদি একটু সামান্য মিল পাওয়া যেত না, খুব ভালো হতো। সেই মিলটা আমরা পাচ্ছি না, ফলে আস্থার জায়গাটা একটু কোথাও চুকে যাচ্ছে। আজকে যদি আমরা আন্দোলন না করি, কালকেই তো একটা অর্ডার দিয়ে বলে দেবে তোমাদের চাকরি ডিসমিস হয়ে গেছে। তাই আমাদেরকে এই আন্দোলনের রাস্তা থেকে সরার কোনো উপায় নেই। আমরা মুখ্যমন্ত্রীর কথা ভরসা করি, কিন্তু সেটা কাজে ইমপ্লিমেন্ট হবে তো। কাজে ইমপ্লিমেন্ট না হলে কি করে বুঝবো আমরা সেটা?
অর্থাৎ শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে সরকারের উপর বিশ্বাস রাখতে তারা রিভিউ পিটিশন দাখিল করবেন, কিন্তু যে যাদেরকে আজকে কাজে যোগ দিতে বলছেন তারা একটা স্পষ্ট প্রশ্ন করছেন যে আমরা যে কাজে যাব সেটা যোগ্য হয়ে যাব না অযোগ্য হয়ে যাব। পারিপার্শ্বিক পরিস্থিতি এমন, অন্য মানুষ তো প্রশ্ন করতেই পারেন, দাদা আপনি যোগ্য না অযোগ্য, সেই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব? সেই জায়গাতেই আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে। সেই জায়গা নিয়ে এখানে যারা অনশন করছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করি। ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, ডিআই অফিসে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অযোগ্য চিহ্নিত নন যারা, তাদের তালিকা দেওয়া হয়েছে। আপনারা এখানে 30 ঘন্টা আন্দোলন করছেন, আপনাদের কাছে তালিকা নিয়ে না দিয়ে স্কুল শিক্ষা দপ্তর কেন ডিআই অফিসে পাঠানো? যে তালিকাটা দেওয়া হয়েছে সেই তালিকাতে কিন্তু কোনো সংখ্যা উল্লেখ নেই, কোনো সংখ্যা উল্লেখ নেই, শুধুমাত্র মেমো নাম্বার দিয়ে বা সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটা লুকানোর কি আছে এখানে? সংখ্যা তো সবার কাছে জানা আছে যে কত সংখ্যার ক্যান্ডিডেট মানে চাকরি প্রার্থী আছে যোগ্য আর কত সংখ্যক অযোগ্য, সেই লিস্ট মানে সংখ্যা কিন্তু তারা উল্লেখ করেনি। অর্ডার আপনারা যদি দেখতে চান দেখাবো, সেই অর্ডারে কোনো সংখ্যা নেই, কোনো সংখ্যা নেই। এবং আপনারা বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বলা হচ্ছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের নির্দেশে তো এটাও বলা হয়েছিল যারা অযোগ্য তারে 12% হারে স্যালারিটা ফেরত দিতে হবে, সেরকম কোনো প্রসেস শুরু হয়েছে? আপনারা খবর পেয়েছেন? আমরা সরকারের ব্যাপার বা আইনের ব্যাপার সেই জটিলতা আমরা যাব না। আমরা যোগ্য শিক্ষক, আমাদের একটাই দাবি আমাদের লিস্ট সার্টিফাই করে জমা দিয়ে। আপনারা কোনো রকম খবর পেয়েছেন যাতে না অযোগ্যদের টার্মিনেট করার কোনো খবর নেই। তাদেরকে কি করছে বা তারা নিজের আপন ছেলে বলে নিজেকে গোপনে রাখছে সেটাও আমরা জানি না। এখন সরকার কি চাইছে সেটাও আমরা জানি না। শুধুমাত্র নোটিশে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের এই অর্ডার অনুযায়ী যারা মানে দাগি নয় তাদেরকে সবাই স্যালারি দেওয়া, মানে অযোগ্য চিহ্নিত নন এরকম, কিন্তু কোনো সংখ্যার উল্লেখ করা হয়নি। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং দিতে হবে এই খবর রিলেটেড। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ রুম থেকে আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, এই মুহূর্তে বড় ব্রেকিংটা ঠিক কি? কারণ সবাই মুখিয়ে রয়েছেন। একেবারে দেখো শর্মিষ্ঠা, যে তালিকা নিয়ে এত বিভ্রান্তি, তুমি যেমনটা বলছিলে ডিআইদের কাছে যারা অযোগ্য চিহ্নিত নন তাদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অযোগ্যদের যে তালিকা এর আগেও বিভিন্ন জায়গায় পেশ করেছে এসএসসি, কালকে আবারও কিন্তু এই যোগ্য অযোগ্য তালিকা নিয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার। সেখানে যে মামলা রয়েছে সেখানে হলফনামা আকারে এই তালিকায় এবং এই সংখ্যা তা রাজ্য সরকার জমা করতে চলেছে। ইতিমধ্যেই অযোগ্য বলে চিহ্নিত নন এই তালিকা এনক্লোজড হয়ে যে অর্ডার মেমো নাম্বার সহ সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে ডিআইদের কাছে পৌঁছে গিয়েছে। তাহলে যারা পড়ে থাকলেন, যারা অযোগ্য বলে চিহ্নিত, তাদের তালিকাও হাইকোর্টে যাচ্ছে। কোথাও কিন্তু এই তালিকার যে বিভাজন সেটা কিন্তু হয়ে যাচ্ছে, সেটা পাবলিক ডোমেনে না দেওয়া হলেও রাজ্য সরকার সেই তালিকা হাইকোর্টে পেশ করতে চলেছে। এটাই সব থেকে বড় প্রশ্ন। এবং এই কারণে এখানে যারা উপস্থিত রয়েছে তারা একটাই কথা বলছে যে তালিকাটা তো আমরা চেয়েছিলাম, আমাদের সঙ্গে একটু আলোচনা করা হোক, সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসা হোক, পোর্টালে নিয়ে আসা হোক। সেই তালিকা সেখানে দেওয়া হলো না, ডিআই অফিসে পাঠিয়ে দেওয়া হলো, অর্থাৎ স্কুল পরিদর্শকের অফিসে পাঠিয়ে দেওয়া হলো। এবং তা নিয়ে এবার আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। সেটা থেকে কি সত্যি কোনো সমস্যার সমাধান মিলবে? হ্যাঁ, ওইদিকে তো আমাদের নজর রয়েছে। কিন্তু আজ সারাদিন এখানে ঘুরছি তো এমনও বেশ কিছু ছবি ধরা পড়ছে না যে ছবিগুলো সত্যি আমাকে আপনাকে ভাবাতে বাধ্য করবে। এই যে এখানে শিক্ষক সমাজ রাস্তায় বসে পড়েছে, এই শিক্ষক সমাজকে জল দিয়ে সাহায্য করছেন একজন পড়ুয়া, কারণ তার জীবনের বড় হয়ে ওঠাতেও তো এই শিক্ষক শিক্ষিকাদের হাত রয়েছে। তারা কি করে ভুলে যেতে পারেন যে তাদের যে গুরু মাতা গুরু পিতা তাদের দায়িত্ব তাদের কর্তব্য কি করে ভুলে যেতে পারেন? তাই এই মুহূর্তে শিক্ষকদের আন্দোলনে পাশে এসে দাঁড়াচ্ছেন সেই পড়ুয়ারাও। আপনার পরিচয়টা একটু জানান। আমার নাম কুশল কর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। গতকাল থেকে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় অবস্থানে বসে রয়েছেন। তাদের এই অবস্থা দেখে ঘরে থাকতে না পেরে তাই আমরা আজকে এসেছি এখানে। মানে আপনি এরকম কতজন এসেছেন? আপনারা আমরা 5-6 জন এসেছি। 5-6 জন এসেছেন, জলের সাহায্য করছেন। এই গরমে জলটাই পাওয়া যাচ্ছে না, ছোট ছোট দোকানগুলো জল দিয়ে কুলিয়ে উঠতে পারছে না, দোকান বন্ধ হয়ে যাচ্ছে রাতের পর। সেই জন্যই আমরা এসেছি। আমরা মানে আহ্বানও রাখতে চাই যে সমস্ত মানুষরা আমরা দেখতে পাচ্ছি যে যারা রাত্রে বসে রয়েছেন এখানে তাদের অনেকেরই টয়লেটের অসুবিধা হচ্ছে। সল্টলেকের মানুষজন যাতে তাদের দরজা খুলে দেন, ওনারা টয়লেট ব্যবহার করতে পারেন, খাবার দাবারের সাহায্য নিয়ে সকলে এনাদের পাশে আসুন, এটাই রিকোয়েস্ট থাকবে। আমরা প্রত্যেকে আজকে এই জায়গায় বর্তমান যে জায়গায় রয়েছি, শিক্ষার দিক থেকে পড়াশোনা করে শিক্ষক শিক্ষিকাদের অবদান আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। আজকে এনারাই রাস্তায়, এইটা দেখে একজন ছাত্র হিসেবে কি মনে হয়?
খুবই খারাপ লাগছে, খুবই হতাশাজনক একটা ব্যাপার। কারণ আমরা ছোটোবেলা থেকে যখন পড়াশোনা করেছি তখন আমাদের পথ প্রদর্শন করেছেন শিক্ষক শিক্ষিকারাই, আমাদের মানুষ হয়ে গড়ে উঠতে সাহায্য করেছেন তারাই। আজকে যখন তারা রাস্তায়, তখন এটা অত্যন্ত হতাশাজনক, বেদনাদায়ক, এবং এটা ব্যক্ত করবার ভাষা নেই কোনো রকম। আমার নাম কুশল। কুশলের মতন এরকম অনেকেই সাহায্য করতে এগিয়ে আসছেন, কারণ প্রত্যেকেই তো পড়াশোনা করে এসেছেন। আর সেই সময় না এই কথাটা শুনতে হতো না, যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক। এই শব্দ দুটো যেন শিক্ষিত সমাজের কাছে, এই শব্দ দুটো যেন এই শিক্ষা সমাজের কাছে নতুন শব্দ, যোগ্য এবং অযোগ্য। মানে শিক্ষক যোগ্য অযোগ্য হতে পারে, এই বিষয়টাই তাদেরকে নাড়িয়েছে। তাই কুশলের মতন অনেকেই সাহায্য করতে আসছেন, তারা জল দিচ্ছেন, অনেকে খাবার দিচ্ছেন, অনেকে ORS দিচ্ছেন। তাই প্রত্যেকেই আবেদন করছেন যে সাধারণ মানুষ যাতে এই আন্দোলনের পাশে দাঁড়ান, কারণ প্রত্যেকের জীবনে শিক্ষক শিক্ষিকার গুরুত্ব কিন্তু ভীষণভাবে রয়েছে। তাই সেই অবদানটা যেন মানুষ ভুলে না যায়। সত্যি তো শিক্ষিত সমাজের কাছে যোগ্য এবং অযোগ্য এই দুটি শব্দ যেন নতুন করে দেখা দিচ্ছে। শিক্ষক কখনো যোগ্য বা অযোগ্যের তালিকায় আসতে পারেন, মানে তাদেরকে কোনো রকম তালিকাভুক্ত করা যেতে পারে। হ্যাঁ, ইতিমধ্যেই তো সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি যে DI অফিসে, মানে স্কুল পরিদর্শকের অফিসে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যারা অযোগ্য চিহ্নিত নন। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যারা এখানে 30 ঘন্টারও বেশি সময় ধরে রয়েছেন তাদেরকে কোনো রকম তালিকা দেওয়া হয়নি। সেই তালিকা নিয়েই আবার রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। এই জায়গাটা কেন জানাবেন আমার সহকর্মী সুমন নিউজরুম থেকে রয়েছে। সুমন, আমার একটা স্পেসিফিক প্রশ্ন, তালিকায় এমন কি সমস্যা রয়েছে যেটা এখানে যারা আন্দোলন করছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না, তাদের কাছে জানানো হচ্ছে না, পোর্টালে দেওয়া হচ্ছে না, তার সরাসরি DI অফিসে পৌঁছে যাচ্ছে বা তা নিয়ে আদালতে যাচ্ছে? মানে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার কি ভাবনা চিন্তা করছে? দেখো, আদালতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আদালতের তরফ থেকে হলফনামা দিতে বলা হয়েছিল যে যারা অযোগ্য তাদের টার্মিনেশনের ক্ষেত্রে রাজ্য সরকার কি পদক্ষেপ করছে। শিক্ষা দপ্তর সেখানে হাইকোর্টে আমাদের কাছে যা খবর সেখানে হলফনামায় জানাতে চলেছে ঠিক কতজন অযোগ্য এবং তাদের কতজনকে বেতন ফেরত দিতে হবে হিসেব মতন, সেই জায়গাটা হাইকোর্টে রাজ্য সরকার স্পষ্ট করতে চলেছে। অন্যদিকে ডিআইদের কাছে অযোগ্য বলে চিহ্নিত নন, অযোগ্য বলে যারা চিহ্নিত নন সেই তালিকা ইতিমধ্যেই পৌঁছে গেছে, যাতে ডিআইরা জানতে পারেন যে 2016 চাকরির মাধ্যমে যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের মধ্যে কতজন 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। এবার এই তালিকাগুলো বা এই তথ্যগুলো সেটা কেন এই চাকরিহারাদের জানানো হচ্ছে না, তার ব্যাখ্যা হিসেবে শিক্ষা দপ্তর সূত্রে আমরা এটা জানতে পারছি যে পাবলিক ডোমেনে তা আনলে সেটা কোথাও কিন্তু রিভিউ পিটিশনের ক্ষেত্রে একটা নেগেটিভ সাইড হতে পারে, তাই কোর্টে দেওয়া হবে, সিস্টেমের মধ্যে রাখা হবে যেমনটা ডিআইতে জানানো হয়েছে, কিন্তু কোনোভাবে পাবলিক ডোমেনে তা আনা যাবে না। একদম সুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে তাদের প্রতিক্রিয়া নেব, তবে তাদের কাছে যাওয়ার আগে আমি একজন প্রাক্তন শিক্ষকের বক্তব্য আপনাদের শোনাতে চাই। মানে আজকে সকালে দেখলাম 80 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু সেই মানুষটা আজ রাস্তায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ালেন। হ্যাঁ, অবশ্যই আদালতের বিষয়টা নিয়ে আমি এই মানুষগুলোর সঙ্গেও কথা বলবো, তবে একজন প্রাক্তন শিক্ষকের বক্তব্য শুনুন। এইখানে যারা আছেন এই গরমের মধ্যে তো কেউ এমনি এমনি বসে নেই, সেইখানে মুখ্যমন্ত্রী বলছেন যে গরমে এখানে না বসে থেকে স্কুলে যান, আমরা ঠিক বেতন দেব, বেতন দেবে সরকার। মানে গ্যারান্টিটা কি এদের যে চাকরি থাকছে বা এরা 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবে তার লিখিত অনুমতি না পেলে এরা কোন ভরসায় যাবে? আপনি একজন প্রাক্তন শিক্ষক, এনারা বর্তমান শিক্ষক, এই কয়েকদিন আগে পর্যন্ত কাজ করেছেন, ক্লাস করিয়েছেন, পড়ুয়াদের পড়িয়েছেন, আজকে এদের অবস্থা দেখে কি মনে হয়? সেই বলছি, এদের অবস্থা শুধু এদের কেন, এদের পরিবার বা এদের সমাজ বা পার্শ্ববর্তী লোকজন তাদেরকে কি বলছে, তাদের যে সম্মান, আত্মসম্মান, সেই আত্মসম্মান যেন রসাতলে চলে যায়। শিক্ষকরা আজকে পথে বসে পড়েছে। হ্যাঁ, সেই বলছি তো, শিক্ষকরা পথে বসে কেন? তাদের কি যোগ্যতার অভাব ছিল না? যোগ্যতার অভাব, তার যোগ্য ব্যক্তি, তাহলে তারা কেন পথে থাকবে? তাহলে যোগ্যতার অভাব কাদের? হ্যাঁ, যোগ্যতার অভাব তাহলে আমি বলবো প্রশাসনের, বিচার ব্যবস্থার যোগ্যতার অভাব, যারা চাকরি কিনেছে, যারা বিচার ঠিক মতন করতে পারলো না, যাদের হাতে প্রশাসন দণ্ড, তারা যোগ্য অযোগ্য বাছাই করতে পারলো না, হ্যাঁ সেইটাই অভাব তাদের। জন্টুপ্রসাদ মণ্ডল বয়স 80 বছর, সুন্দরবনে দীর্ঘদিন তিনি শিক্ষকতা করেছেন। আজকে এই শিক্ষকরা যারা রাস্তায় বসেছেন তাদেরকে নৈতিক সমর্থন জানাতে চলে এসেছেন এবং তারা বলছেন যে শিক্ষক সমাজের জায়গা কোথায় ছিল, আজ কোথায় এসে তারা বসেছে, রাস্তায় বসিয়েছে শিক্ষক সমাজকে।
30 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এই এসএসসি ভবনের সামনে ছবিটা ঠিক কিরকম আমি আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এই রাস্তায় যেন তাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে সংসার হয়ে গিয়েছে। এখানেই তারা বসে আছেন, এখানেই শুচ্ছেন, এখানেই খাচ্ছেন, এখানেই সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেকে তো পরিবারের সদস্যদের নিয়ে পর্যন্ত চলে এসেছেন। ভরা এপ্রিলে ভরা গরম, সাংঘাতিক গরম, সকাল থেকে সাংঘাতিক ঘাম হচ্ছে, সাংঘাতিক ক্লান্ত হয়ে পড়ছেন মানুষ, কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা রাস্তা ছাড়ছে না। তারা বলছেন এই রাস্তা, এই পথই তাদেরকে হয়তো কোনো রকম পথ বের করে দেবে। সত্যি কি পথ বের করে দেবে? আমি কথা বলবো এখানে বেশ কয়েকজনের সঙ্গে। আপনারা 30 ঘন্টারও বেশিক্ষণ সময় ধরে এখানে বসে আছেন, তালিকা চাইছেন, কিন্তু সেই তালিকা আপনাদের হাতে না এসে পৌঁছে যাচ্ছে স্কুল পরিদর্শকের কাছে। সেই তালিকা নিয়ে আদালতের কাছে যাচ্ছে, বলছে তালিকা সবার সামনে আনলে সমস্যা দেখা দিতে পারে রিভিউ পিটিশনে। সদিচ্ছা কারণ আছে, আপনাদের কাছে তালিকা নয় কেন? না, অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে তো খেলছে, সরকারও খেলছে, কিন্তু আমরা একটা যেটা সংবিধান বলে যে কোর্টের উপর আমরা বিশ্বাস করি, কিন্তু কোর্টও তো সেইভাবে সবসময় এত এজেন্সি রয়েছে, আপনাদের কোনো কিছু তো একটা একটা সুরাহা করতে পারে, কোর্টও কিন্তু করছে না, শুধু এসএসসির উপর ঠেলে দিচ্ছে যে আপনারা বৈধ অবৈধ বিচার করে দেখুন, ঠিক আছে, কারা বৈধ কারা অবৈধ আপনারা সিলেক্ট করুন, ঠিক আছে। কিন্তু এটা তো কোর্টেরও উচিত ছিল যে ওনারা একটা কমিটি গঠন করে ওনারা ইনভেস্টিগেশন করে ওখান থেকে ওনারা তো বাদ দিতে পারতেন। মানে ওনারা বলছেন যে সবারই দায়িত্ব আরো বেশি গুরুত্বপূর্ণ সহকারে নেওয়া উচিত ছিল, এবং তাদেরকে নিয়ে খেলা হচ্ছে। স্পেসিফিক একটা কথা, তাদেরকে নিয়ে খেলা হচ্ছে। তারা বারবার বলেন তাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে, তাদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে, তাদেরকে নিয়ে খেলা হচ্ছে। হ্যাঁ, এই সংক্রান্ত সমস্ত আপডেট তো দেবো, কিন্তু জানেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা হটস্পট রয়েছে, সেটা হচ্ছে কাশ্মীর ভূস্বর্গ। যে সময় যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পর্যটকের আনাগোনা লেগে রয়েছে, প্রচুর বাঙালি পর্যটক সেখানে গিয়েছেন। এবারে আমরা সেই ছবি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু সেই পেহেলগাঁওতে পর্যটকদের নিশানা করলো জঙ্গিরা, রিসর্ট লক্ষ্য করে গুলি ছোড়া হলো, একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। ভূস্বর্গের ছবি, কাশ্মীরে জঙ্গি নিশানায় পর্যটকরা। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীরের অর্থনীতিতে একটা বিশাল বড় প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না। আমার সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, কাশ্মীর থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি আপডেট পাচ্ছি? দেখো, এই মুহূর্তে দিল্লির মাটিতে তৎপরতা কার্যত তুঙ্গে। তার কারণ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দীর্ঘক্ষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুধু কথা বলেননি পরিস্থিতি নিয়ে। যে খবর আমরা পাচ্ছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে আজ রাতের মধ্যে তিনি কাশ্মীরে পৌঁছানো, পাহেলগাঁও পৌঁছানো তিনি নির্দেশ দিয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই স্পেশাল ফ্লাইটে অমিত শাহ তিনি পাহেলগাঁওর উদ্দেশ্যে রওনা হচ্ছেন, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, এবং তিনি সেখানে পৌঁছেই সমস্ত সিকিউরিটি এজেন্সির সঙ্গে তিনি বৈঠক করবেন। অপরদিকে আর্মি চিফের তরফে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংকে পুরো ঘটনার যাবতীয় ব্রিফ করা হয়েছে। অর্থাৎ একদিক থেকে যে খবর আমাদের কাছে আসছে যে একাধিক মানুষ তারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে 2-3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে সমান্তরাল ভাবে অপারেশন চলছে, যেখানে অপারেশনের কয়েকদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল, যে কারণে পর্যটকদের আনাগোনা লেগেছিল, কিন্তু হঠাৎ করে পর্যটকরা যখন জঙ্গিদের নিশানায় চলে এলো, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অমিত শাহ তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে সমস্ত সিকিউরিটি এজেন্সির সঙ্গে কথা বলবেন। আমাদের নজর এই এসএসসি ভবনের সামনেও থাকবে, আমাদের নজর কাশ্মীরেও থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে হটস্পট এখানে শেষ করতে হচ্ছে। অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH